বদমাইশি করা বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলের সাথে এমন এক মেয়ের পরিচয় হবে যে ছিল ওই ছেলের থেকেও বেশি ডেঞ্জারাস, এবং তাদের পরিবার ছিল একে অপরের সবচেয়ে বড় শত্রু। এই দুই শত্রুর মধ্যে যখন প্রেম হবে, কি হবে তাদের জীবনে, সেই নিয়ে ভীষণই রোমান্টিক আর কুল একটা ড্রামা আজকে এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা জিয়াংজু ইউনিভার্সিটির দৃশ্য দেখতে পাই, এবং সেখানে আমরা আমাদের প্রধান চরিত্র থিওকে দেখতে পাই। এবার থিও তো ইউনিভার্সিটির ডাইনিং হলে আসে, এবং সেখানে ঢুকতে না ঢুকতেই চারিদিকের কর্মচারীরা অ্যালার্ট হয়ে যায়, এবং তারা তো থিওর ব্যাপারে সেখানে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। একজন আবার থিওর ভিডিও তুলতে থাকে, এবং সে বলে যে থিও এখন একদমই আলাদা হয়ে গেছে। আমরা দেখতে পাই যে সেই ডাইনিং হলের চারদিকে একাধিক ক্যামেরা লাগানো ছিল, এবং এই ক্যামেরায় ক্যাপচার হচ্ছিল থিওর প্রতিটা পদক্ষেপ, এবং সেগুলো দেখছিল থিওর বাবা এবং মা। এবং আমরা সেই সিসিটিভি রুমে উইলিয়াম এবং লুনা অর্থাৎ ফাং পরিবারের দুই সদস্যকে দেখতে পাই। এবার লুনা তো প্রচন্ডই চিন্তিত ছিল তার ছেলের জন্য, এবং উইলিয়াম তখনই বলে ওঠে যে 1 বছর আগে আমরা ঘোষণা করেছিলাম যে আমাদের ফাং পরিবার ব্যাংক্রাফট হয়ে গেছে, এবং আমরা আমাদের ছেলেকে এই ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছিলাম। তার থেকে সমস্ত ব্যাংকের কার্ড, তার সমস্ত সুপার কার, সমস্ত লাক্সারি করা যে জিনিসপত্র সবকিছুই নিয়ে নেওয়া হয়েছিল, যাতে সে একটা সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে শেখে, যাতে বড়লোক বাপের ছেলে হয়ে সে এতটা বিগড়ে না যায়। এবং পাশেই আমরা থিওর কয়েকটা ফটো দেখতে পাই তার স্কুল জীবনে, এবং আমরা সেই ঘটনাগুলো থেকে বুঝতে পারি যে কেন তার বাবা এমন সিদ্ধান্ত নিয়েছিল। এবার প্রথম ফটোতে আমরা দেখি যে থিও একটি ছেলেকে খুবই মারছিল, কিন্তু সেটার পিছনে কি ঘটনা ছিল সেটা আমরা এখন জানবো। আসলে সেই ছেলেটি স্কুলে অন্যান্যদের অর্থাৎ দুর্বলদের বুলি করত, তাই জন্যই থিও তাকে ভালো করে পিটিয়েছিল। থিও তাকে রীতিমতো ব্যাডমিন্টনের র্যাকেট দিয়ে ঠাই ঠাই করে পিটিয়েছিল, এবং এই সব ঘটনা যখন হচ্ছিল তখন আমরা থিওর পিছনে তার এক ক্লাসমেট অ্যানিকেও দেখতে পেয়েছিলাম। এবার থিওর মা তো বসে তখনই পরবর্তী ফটোটা দেখে, যেটাই কিনা থিওর পরবর্তী গুন্ডামির নিদর্শন ছিল, যেখানে থিও একটা ক্লাবে গিয়ে সেখানকার কিছু গুন্ডাদের সাথে মারপিট করেছিল। কিন্তু এর পিছনেও একটা লজিক্যাল রিজন ছিল। সেই সমস্ত গুন্ডারা আন্ডার এজ মেয়েদেরকে ডিস্টার্ব করছিল, ইফটিস করছিল, তাই জন্যই থিও তাদের ভালো করে শিক্ষা দিয়েছিল। এবং এই ঘটনাটার সময়ও থিওর পিছনে সেই অ্যানি বলে মেয়েটিকে আমরা দেখতে পেয়েছিলাম। এবার থিওর মা তো তখনই বলে যে না হয় ও একটু দুষ্টুমি করতোই, কিন্তু তুমি ওর ওপর বেশি অত্যাচার করে ফেলেছো। এবং উইলিয়াম বলে যে আরে বাবা, আমিও তোর বাবা নাকি, আমারও কষ্ট হয়েছে ওকে 1 বছর এইভাবে দূরে সরিয়ে রাখতে, কিন্তু তুমি বুঝছো না, ও ফাং পরিবারের পরবর্তী লিডার হতে চলেছে। সুতরাং এই 1 বছর আমি প্রায় ওর পরীক্ষা নিচ্ছিলাম, ও যে যোগ্য কিনা সেটা বোঝার জন্য। এবং লুনা তো তখনই বলে যে আর 15 মিনিট বাকি আছে 1 বছর হতে, আশা করছি 15 মিনিটে ও কোনো ঝামেলা করবে না। এবং অপরদিকে আমরা থিওকে দেখতে পাই, যে কিনা তখন ডাইনিং হল থেকে খাবার নিচ্ছিল, এবং থিও তার ঘড়ি দেখে ভাবে যে আর 15 মিনিট রয়েছে, এই 15 মিনিট পরে আমি স্বাধীন। এবার থিও যখন তার খাবার নিয়ে যাচ্ছিল তখনই সেখান দিয়ে জোয়ানা বলে একটি মেয়ে আসে, এবং থিওর সাথে তার ধাক্কা লাগে, ফলে থিওর যে খাবারটি ছিল সেটি মেয়েটির গায়ে পড়ে যায়। এবার জোয়ানা তো তখনই বলে ওঠে যে তোমার এত সাহস হয় কি করে, তুমি আমার গায়ে খাবার ফেললে, তুমি জানো আমার বাবা কে? এবং থিও বলে যে কেন, তুমি জানো না তোমার বাবা কে? এবার এই কথা শুনে জোয়ানা তো রেগে গিয়ে থিওকে ঠাস করে এক চড় মারে, এবং বলে যে এত দামি জামা কাপড় তুমি জীবনেও পরেছো, এইসব ব্র্যান্ডের নাম তুমি জীবনেও শোনোনি, তুমি আর কি বুঝবে গরিব কোথাকার। এবং থিও বলে যে সত্যি, এত সস্তা জামা কাপড় তো আমি পরি না, তাই এই ব্র্যান্ডের নাম আমি জীবনেও শুনিনি। এবার আশেপাশে স্টুডেন্টরা কেউই থিওর আসল পরিচয় এখানে জানতো না। এবার আশেপাশের লোকেরা অর্থাৎ স্টুডেন্টরা তখনই বলে ওঠে যে জোয়ানা হচ্ছে এখানকার কুখ্যাত লোন শার্ক লুয়ের মেয়ে, সুতরাং ওর সাথে পাঙ্গা না নেওয়াই ভালো। এবার জোয়ানা তো তখনই থিওকে আবারও ঠাস করে চড় মারতে যাচ্ছিল, কিন্তু থিও তার হাত ধরে নেয়। জোয়ানা বলে যে তোমার এত সাহস, তুমি আমাকে বাধা দিলে। এবং থিও তখনই তার ঘড়িতে দেখে যে এখনো 10 মিনিট বাকি রয়েছে। থিও বলে যে দাঁড়াও, এখনো 10 মিনিট বাকি রয়েছে, তারপর আমি তোমাকে সঠিক শিক্ষা দেব। কিন্তু ততক্ষণে তো জোয়ানার পোষা গুন্ডারা থিওর উপর আক্রমণ করে দেয়,
এবং তারা তো থিওকে ঘুষি মারতে শুরু করে, কিন্তু থিও তো মার খেয়েও সাইকোর মতো হাসছিল। এবং সেই দৃশ্য দেখে জোয়ানা আরো রেগে যায়। সে তার বাকি গুন্ডাদের বলে যে এখনই এই পাগলটাকে পিটিয়ে ওর আসল জায়গা দেখিয়ে দাও। এবং সেই সব গুন্ডারা এসে থিওর ওপর অত্যাচার করতে থাকে এবং থিও চুপচাপ সেই মার খাচ্ছিল, কারণ এখনো ঘড়িতে 5 মিনিট বাকি ছিল এবং থিও রীতিমতো হাসতে হাসতে সেই মার খাচ্ছিল। এবার তখনই তো একটা গুন্ডা চেয়ার দিয়েও থিওকে মারে এবং থিও চুপচাপ সেটাও সহ্য করে নেয়। জোয়ানা বলে ওঠে যে আর কোনোদিন যেন আমি এই কলেজে তোমার মুখ না দেখি, না হলে কিন্তু তোমার ঠ্যাং আমি ভেঙে দেব। এবং তখনই থিওর ফোনে একটা অ্যালার্ম বাজে, 12টার অ্যালার্ম। মানে তার পরীক্ষার সময় শেষ হয়ে গেছিল, 1 বছরের ভালো মানুষই কমপ্লিট হয়ে গেছিল। এবার জোয়ানা তো তখনই সেখান থেকে চলে যাচ্ছিল এবং থিও তার ঠ্যাং ধরে তাকে সেখানেই বসিয়ে দেয়। সবাই বলে ওঠে যে জোয়ানার সাথে এমন করার পরিণাম তো খুবই খারাপ হবে। এবং তখনই জোয়ানার গুন্ডারা আবারও থিওর ওপর আক্রমণ করে, কিন্তু এইবার থিওর নিজের রূপেই ছিল, তাই থিও তো তাদের রীতিমতো পিটিয়ে একদম শায়েস্তা করে দেয়। থিও বলে যে একে একে এসে আমার সময় নষ্ট করো না, একেবারে 4জন তাড়াতাড়ি আসো। এবং থিও তো তাদের রীতিমতো ভর্তা বানিয়ে দিয়েছিল। এবার থিও তাদের শিক্ষা দেওয়ার পর একটি চেয়ারে বসে এবং তখন সে নিজের মনেই বলে যে 1 বছরের পরীক্ষা আমার কমপ্লিট হয়ে গেছে। এবং সে নিজের পকেট থেকে কিছু ফটো বার করে, যেগুলো কিনা অ্যানির ফটো ছিল। এবার থিও তো তখনই বলে যে আমি জানি না তোমার সাথে আমার কি শত্রুতা, কিন্তু এবারে তোমার পালা। এবং তখনই তো থিওর কাছে তার মা বাবার কল আসে যে থিও, তোমার 1 বছরের পরীক্ষা শেষ হয়ে গেছে। এবং থিও তখনই বলে যে বাবা মা, তোমরা পরীক্ষা নিতে চাইছিলে সেটা আমি বুঝলাম, কিন্তু তাই বলে তোমরা আমাকে মারতে লোক পাঠিয়েছিলে। এবং থিওর মা বাবা তো এই কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়ে যে আমরা তো কাউকে পাঠাইনি, তোমার ওপর কারা আক্রমণ করলো। এবং থিওর মা তো থিওর চেহারা দেখে খুবই ভয় পেয়ে যায় যে থিওর সাথে এমনটা কি করে হলো। এবং থিও তো তখনই তাদের ফোন কেটে দেয়। এবার জোয়ানার গুন্ডারা তো বলতে থাকে যে তোমাদের আমি ছাড়বো না, ইত্যাদি ইত্যাদি। এবং থিও বলে যে উফ, তোমাদের ভিলেনদেরকে একটাই ডায়লগ, অন্য কোনো ডায়লগ থাকলে সেটা দাও। মানে থিও তো একদমই ঠান্ডা মাথার কুল একজন প্লেয়ার ছিল। এবার থিও কলেজ থেকে বেরিয়ে আসে এবং তখনই তার সেক্রেটারি তাকে তার স্পোর্টস কারটি ফিরিয়ে দেয়। এবং থিও এতদিন পর তার গাড়ি পেয়ে ভীষণই খুশি হয় এবং থিও সেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার নেক্সট শত্রুকে খোঁজার উদ্দেশ্যে, অর্থাৎ অ্যানিকে খোঁজার উদ্দেশ্যে। এবার অপরদিকে আমরা থিওর মামা পার্সিকে দেখতে পাই এবং পার্সি ছিল এই শহরের চিফ পুলিশ অফিসার। এবং তখনই তো পার্সির কাছে লুনার কল আসে, অর্থাৎ থিওর মায়ের কল আসে। থিওর মা তো তার উপর চেঁচাতে থাকে যে তুমি থাকতে থিওর উপর আক্রমণ করলো কারা, তোমাকে তো উচিত চাকরি থেকে বার করে দেওয়া, তুমি নিজের বোন পর খেয়াল রাখতে পারো না, ইত্যাদি ইত্যাদি। এবং পার্সিও চিন্তিত হয়ে পড়ে যে থিওর উপর আবার কারা আক্রমণ করলো, তাকে এক্ষুনি খুঁজে বার করতে হবে যে কারা থিওর ওপর আক্রমণ করেছে। এবার অপরদিকে আমরা আমাদের গল্পের নায়িকা অ্যানিকে দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে অ্যানি ওই একই শহরের অপর একটি কলেজে পড়াশোনা করত। এবার অ্যানিও তো তার 2 বডিগার্ড নিয়ে কলেজ থেকে বেরোচ্ছিল এবং তখনই অ্যানির সামনে তার বহু প্রেমিক ছুটে আসে। মানে তারা সকলেই অ্যানিকে পছন্দ করত, কিন্তু অ্যানি কাউকেই বিশেষ পাত্তা দিত না। এবার অ্যানি যখন গাড়িতে উঠছিল তখনই সেখানে থিও তার গাড়ি নিয়ে আসে, আর সে তো এমন ভাবে গাড়িটা রাখে যে অ্যানি তার ভয় পড়েই যায়। এবং থিও তখনই তার গাড়ি থেকে নেমে আসে। এবার অ্যানির বডিগার্ডরা তো তখনই থিওকে মারতে গেছিল, কিন্তু থিও তখনই তাদের দুজনকে 2 লাথি মেরে সরিয়ে দেয়। এবার অ্যানি তো তখনই বলে ওঠে যে সত্যি তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছি, আমি তো ভেবেছিলাম মরেই যাব। এবং আমরা বুঝতে পারি যে অ্যানি ভীষণই নরম স্বভাবের একটা মেয়ে ছিল। এবার তার অন্য সেই ক্লাসমেটরা, মানে যারা কিনা অ্যানিকে পছন্দ করত, তারা তো বলে ওঠে যে অ্যানি, এই বদমাইশ ছেলেটা কে, আমরা এখনই পুলিশে কল করছি। কিন্তু থিও তখনই বলে যে অ্যানি, তুমি ভেবো না যে আমি তোমাকে চিনি না, আমি যদি না জানতাম যে তুমি ব্ল্যাক ক্যাট সোসাইটির মেয়ে, তাহলে আমি তোমার এই নাটকে বিশ্বাস করেই নিতাম। কিন্তু আমি খুব ভালো করেই জানি যে তুমি হচ্ছ ঠান্ডা মাথার খিলাড়ি। এবং থিও তখনই অ্যানিকে সেই ফটোগুলো দেখায়, মানে থিও যে গুন্ডামি বদমাইশিগুলো করতো সেই ফটোগুলো কেউ একজন তুলে তার পরিবারে পাঠিয়েছিল এবং সেটা ছিল আসলে অ্যানি। প্রত্যেকটা ঘটনার সময় অ্যানি সেখানে উপস্থিত ছিল
এবার আমরা বাড়ির সেই গুন্ডাদের দৃশ্য দেখতে পাই। থিও তো সেই গুন্ডাকে সেখান থেকে মেরে চলে যায় এবং তারপরই সেখানে অ্যানি আসে। অ্যানি গুন্ডাটিকে বলে যে কোন হাত দিয়ে তুমি যেন আন্ডার এজ মেয়েদের জ্বালাতন করছিলে, এবং সেই গুন্ডাটির সেই হাত মুচকে দেয় এবং অ্যানি বলে যে ইস, তোমার খুব লেগেছে তাই না, এই নাও একটা ব্যান্ড, তোমার ব্যথার জায়গায় লাগিও। মানে থিও তো ডেঞ্জারাস ছিলই, কিন্তু অ্যানি তারও এক কাঠি উপরে যেত। এবার অ্যানি তো এইসব ফটো দেখেও কিছু স্বীকার করে না এবং অ্যানি বলে ওঠে যে তুমি কি বলছো, আমি কিছু বুঝতে পারছি না, আমি এখন বাড়ি যাব। এবং থিও তখনই অ্যানিকে গাড়ির দিকে চেপে ধরে বলে যে আমার তোমার উপর কোনো রাগ নেই, আমি তোমাকে ধন্যবাদই জানাচ্ছি। তোমার জন্য ১ বছর আমি এত ভালো মানুষ হয়ে থাকার সুযোগ পেলাম। এবং এই বলে থিও তো অ্যানিকে রীতিমতো কিসই করতে যাচ্ছিল, কিন্তু তখনই অ্যানি তার ছুরি বার করে এবং সেটা তো রীতিমতো থিওর পেটের কাছেই ধরা ছিল। কিন্তু থিও আবার সেই ছুরিতে হাত দিয়ে বলে যে ব্ল্যাক ক্যাট সোসাইটির ছুরিটা মনে হয় একটু বেশি ভোঁতা, এই ছুরিতেই আমার কিছুই হবে না। এবং অ্যানি তখনই আস্তে করে থিওকে বলে যে এখানে না, আমরা অন্য কোথাও কথা বললে বেশি ভালো হয়। কারণ অ্যানির যে ইমেজটা সবার সামনে ছিল সেটা ছিল ভীষণই কিউট ইনোসেন্ট এরকম একটা মেয়ে, তো আদতে যে অ্যানি আসলে কিরকম ছিল সেটা কেউই জানতো না। এবার থিও তো অ্যানিকে তার স্পোর্টস কারে তুলে নেয় এবং থিও প্রচন্ড জোরে গাড়ি চালাচ্ছিল। কেউ ভাবছিল যে হয়তো অ্যানি এতে ভয় পেয়ে যাবে, কিন্তু অ্যানি তো ভীষণই কুল ভাবে তার ব্যাগ থেকে জুস বার করে জুস খেতে থাকে। থিও বলে যে অ্যানি, তুমি এই ফটোগুলো তুলে আমাকে ফাঁসানোর চেষ্টা কেন করেছিলে সেটা বলো, আর বারবি ডল নিয়ে খেলার বয়সে তুমি ছুরি চাকু নিয়ে খেলছো কেন, তোমার কি উদ্দেশ্য? এবার অ্যানি তো তখনই থিওর হাত ধরে গাড়ির স্টিয়ারিং এমন ভাবে ঘুরিয়ে যে তার গাড়ি তাতে প্রায় অ্যাক্সিডেন্টই করে যায়। থিও তো ভাবছিল যে জোরে গাড়ি চালিয়ে সে অ্যানিকে কতই না ভয় দেখাবে, কিন্তু অ্যানি তো তখনই গাড়ি থেকে নেমে আসে এবং সে তার লিপস্টিক দিয়ে থিওর গালে একটা লাভ সাইন এঁকে দিয়ে বলে যে আমার বয়ফ্রেন্ডকে তুমি সরিয়ে দাও, ওর থেকে আমার তোমাকে বেশি পছন্দ, তাহলে হয়তো তুমি অনেক কিছুই জানতে পারবে। এবং এই বলে সে তার মাথার ক্লিপটা থিওর দিকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এবং থিও তো বুঝতে পারে যে অ্যানি কোনো সাধারণ মেয়ে নয়, সে যেরকম ভেবেছিল সেরকমটা তো একেবারেই নয়। এবার অ্যানি তো সেখান থেকে হেঁটে ফিরছিল এবং তখনই তার সাথে তার বাবার দেখা হয়ে যায় এবং সেখানে আমরা অ্যানির বাবা ম্যালকম শিয়াওকে দেখতে পাই। এবং ম্যালকম তো বলে ওঠে যে অ্যানি, তুমি ঠিক আছো তো, তোমার গার্ডরা বললো যে কোন একটা ছেলে নাকি তোমাকে তুলে নিয়ে গেছিল। এবং অ্যানি তো খুবই সুইটলি বলে যে বাবা, আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমি জানতাম যে তুমি যেহেতু আছো তাই জন্য আমার কোনো ক্ষতি হবে না। ম্যালকম বলে ওঠে যে অ্যানি, সত্যি তো তুমি এত নরম সরম একটা মেয়ে, এই সমস্ত লোকেরা তোমার ক্ষতি করে দিতে পারে, যে ছেলেটা তোমাকে কিডন্যাপ করেছে তাকে আমি এক্ষুনি মেরে ফেলবো। এবং অ্যানি বলে যে বাবা না, আমি চাই না যে তুমি আমার জন্য কাউকে মারো। কিন্তু ম্যালকম তো তখনই তার বডিগার্ডদের বলে যে ছেলেটাকে খুঁজে বার করতে এবং তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে। এবার আমরা সেই দিন রাতের বেলা দৃশ্য দেখতে পাই এবং আমরা থিওর বাবা অর্থাৎ উইলিয়াম এবং তার মা লুনাকে দেখতে পাই। এবং তখনই উইলিয়ামের কাছে একটা কল আসে। উইলিয়ামের কলে তাকে জানানো হয় যে তাদের ছেলে থিও মারা গেছে। থিও একটি কার ক্র্যাশে মারা গেছে, গাড়িতেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এবং এই কথা শুনে উইলিয়াম এবং লুনা দুজনেই ভীষণই ভেঙে পড়ে। লুনা তো বিশ্বাসই করতে পারছিল না যে এমনটা হতে পারে। এবং ওদিকে আমরা অ্যানি এবং তার বাবাকে দেখতে পাই। ম্যালকম বলে যে অ্যানি, তুমি কোনো চিন্তা করো না, আজ সকালে যে ছেলেটা তোমাকে জ্বালাতন করার চেষ্টা করেছিল তাকে আমি সঠিক শিক্ষা দিয়ে দিয়েছি, সে আর কখনোই তোমাকে জ্বালাতে আসবে না। এবং এই কথা শুনে অ্যানিও তো একটুখানি নড়ে যায় এবং সে বলে যে বাবা, আমি ঘরে যাচ্ছি, আমার আর খেতে ইচ্ছা করছে না। এবং এই বলে অ্যানি তার ঘরে চলে আসে এবং সে থিওর নাম্বারে কল করে এবং আমরা দেখতে পাই যে তখনই অ্যানির ঘরের ওয়াশরুম থেকে থিও বেরিয়ে আসে। থিও বলে যে গার্লফ্রেন্ড, তোমার কি আমার মৃত্যুর খবর শুনে এতটুকু কষ্ট হয়নি? এবং অ্যানি বলে যে হ্যাঁ, কষ্ট তো হয়েছিল, কিন্তু এটা ভেবে হয়েছিল যে তোমার সাথে খেলা করার আগেই তুমি মারা গেলে। যতই হোক, তুমি আমার মনে একটু হলেও ইন্টারেস্ট জাগাতে পেরেছো। এবার অ্যানি তো তখনই আবারও তার ছুরি বার করছিল, কিন্তু থিও তো সেটা অ্যানার থেকে কেড়ে নিয়ে বলে যে অ্যানি, তোমার কি এই সমস্ত ডেঞ্জারাস খেলা ভালো লাগে? এবং অ্যানি বলে যে থিও, আমার তো মনে হয় যে তোমার নিজের মৃত্যু ফেক করতে ভালো লাগে। এবং থিও বলে যে কি করব বলো?
কে আমাকে আসলেই মারতে চাইছে সেটা তো আমার জানা দরকার ছিল। আর এইসব ব্যাপারে তোমার বয়ফ্রেন্ড আমার বেশ কাজেই এসেছে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে অ্যানির আগে যে বয়ফ্রেন্ড, অর্থাৎ যাকে অ্যানি সরানোর কথা বলেছিল, থিও নিজের জায়গায় তাকেই ওই গাড়িতে রেখে দিয়েছিল। ফলে কার ক্র্যাশে আসলে যে মারা গেছিল সেটা থিও না, সেটা অ্যানিরই এক্স বয়ফ্রেন্ড ছিল। এবার অ্যানি আর থিও যখন কথা বলছিল তখন বাইরে থেকে অ্যানির বাবা ডাকে। সে বলে যে, "অ্যানি, তোমার ঘরে কি কেউ রয়েছে? আমি কারোর আওয়াজ পেলাম বলে মনে হচ্ছে। একবার দরজাটা তাড়াতাড়ি খোলো। আমি দেখতে চাই কেউ রয়েছে কিনা।" এবং এই বলে অ্যানির বাবা তো দরজা খুলে ভেতরে চলে আসে। এবং আমরা দেখতে পাই যে ততক্ষণে থিও বারান্দা দিয়ে নিচে নেমে গেছিল। এবার থিও তো তখনই দেখায় যে সে বারান্দার রেলিং এ একটা ক্লিপ রেখে গেছে। মানে অ্যানের যেহেতু পিচ ডিজাইনের হেয়ার ক্লিপ খুবই পছন্দ ছিল, তাই জন্য থিও তার জন্য এটা নিয়ে এসেছিল। এবং থিও তো তখনই বলে যে, "অ্যানি, এই ক্লিপটা পরে তুমি কিন্তু আমার ফিউনারেলে আসতে ভুলো না। যতই হোক তুমি আমার গার্লফ্রেন্ড।" এবং এই বলে থিও তো সেখান থেকে বেরিয়ে যায়। এবার আমরা দেখতে পাই যে থিও তার মামা পার্সির সাথে যোগাযোগ করে। মানে পার্সি জানতে পারে যে থিও আসলে মারা যায়নি। কিন্তু থিও পার্সিকে এই কথা কাউকে বলতে বারণ করে দেয়। সে বুঝতে চেয়েছিল যে তার উপর এই অ্যাটাকটা আসলে কে করিয়েছে। এবার থিও তো তখনই পার্সিকে বলে যে, "পার্সি, তুমি কি খোঁজ নিয়ে দেখতে পারবে যে ব্ল্যাক ক্যাট সোসাইটির যে লিডার ম্যালকম, তার মেয়ে অ্যানির ব্যাপারে একটু খোঁজ খবর নেবে?" এবার এই কথা শুনে পার্সি তো বলে ওঠে যে, "কি, ম্যালকমের মেয়ে অ্যানি? ওর সাথে তোমার কি সম্পর্ক? আর তুমি ওর সাথে মেলামেশা কেনই বা করছো? তো জানোই যে ম্যালকম কত বড় একজন আন্ডারগ্রাউন্ডের খিলাড়ি। ওর মেয়ের সাথে মেলামেশা করার কি খুব দরকার রয়েছে?" এবার তখনই আমরা দেখতে পাই যে থিওর হাতে একটা ব্রেসলেট মতো ছিল। পার্সি তখনই বলে ওঠে যে, "6 বছর ধরে এই ব্রেসলেটটা তুমি পরে আছো। 6 বছর আগে তাওজি বলে একটা মেয়ে তোমাকে বাঁচিয়েছিল। তা তার খোঁজকে তুমি এখনো চালিয়ে যাচ্ছ?" এবং থিও তখনই কলটা কেটে দিয়ে বলে যে এর থেকে বেশি তোমার জানার দরকার নেই। যাই হোক, এবার তো আমরা থিওর ফিউনারেলের দৃশ্য দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে থিওর ফিউনারেলে তার মা বাবা তো খুবই দুঃখ পাচ্ছিল। এবং তখনই সেখানে হাজির হয় অ্যানি। এবং অ্যানি থিওর দেওয়া সেই ক্লিপটা তো পরেও এসেছিল। অ্যানি বলে যে, "আঙ্কেল, আন্টি, আমি থিওর গার্লফ্রেন্ড।" এবার এই কথা শুনে থিওর মা বাবা তো ভীষণ চমকে যায় যে থিও তো কোনোদিন কোনো গার্লফ্রেন্ডের কথা আমাদের বলেনি। এবার অ্যানি তো তখনই থিওর কবরের সামনে ফুল রাখে এবং সেই টোমস্টোনে থিওর যে ফটোটা ছিল, অ্যানি সে ফটোটার উপরে একটা ক্যামেরা লক্ষ্য করতে পারে। আসলে এটা কোনো ফটো ছিল না, এটা আসলে একটা স্ক্রিন ছিল, যেটার মাধ্যমে থিও সেখানে কি ঘটনা ঘটছে সেই সবকিছু দেখছিল। এবার অ্যানি তো তখনই বলে ওঠে যে, "ইস, এই জঘন্য ফটোটা তোমার কে লাগিয়েছে?" এবং তখনই থিও স্ক্রিনের ভিতর থেকে চোখ মারে। এবার অ্যানি তো তখনই বুঝতে পারে যে আসল ব্যাপারটা কি। এবং অ্যানি তখনই নাটক করতে থাকে যে, "ইস, আমার মনে হয় থিও মারা যায়নি, থিও মারা যেতে পারে না। আমি এক্ষুনি দেখলাম থিওর ফটোটা নড়ে উঠলো।" এবার উইলিয়াম আর লুনা তো বলতে থাকে যে, "ইস, বাচ্চা মেয়েটা কতটাই না কষ্ট পেয়েছে। এত কষ্ট পেয়ে ওর মনে হয় ইলিউশন হচ্ছে। ও মনে হয় ভাবছে যে আমাদের থিও এখনো মারাই যায়নি।" এবার ওদিকে অ্যানি তো বলতে থাকে যে, "আমি জানি থিও কখনো মারা যেতেই পারে না। ও আমাকে ছাড়া কখনো যাবেই না।" এবার এদিকে যখন এইসব হচ্ছিল, তখনই সেখানে জোয়ানা তার গুন্ডাদের নিয়ে হাজির হয়। এবং জোয়ানা তো বলে ওঠে যে, "কি থিও, তুমি মরে গেছো? এই দিনটার অপেক্ষাতেই তো আমি ছিলাম। এত তাড়াতাড়ি মরে যাবে সেটা তো আমি ভাবিনি।" এবার জোয়ানা তো আসলেই জানতো না যে থিও কোন পরিবারের ছেলে। উইলিয়াম জোয়ানাকে বাধা দিতে এলে জোয়ানা বলে ওঠে যে, "তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা খুবই ভদ্র পরিবারের, তাই আমার সাথে পাঙ্গা নিতে এসো না। না হলে এখানে যারা যারা আছে কাউকেই আমি ছাড়বো না।" আজ অব্দি কারোর সাহস হয়নি যে জোয়ানার গায়ে হাত দেবে। এবং জোয়ানা তার গুন্ডাদের বলে যে কবর টবর সবকিছু ভেঙে দিতে। এবং তার গুন্ডারা তো তখনই লাঠি দিয়ে সবকিছু ভাঙতে শুরু করে দেয়। কিন্তু তখনই সেখানে আসে অ্যানি। অ্যানি বলে যে, "জোয়ানা, তুমি সত্যিই একটা গাধা।" এবং জোয়ানা তো রেগে মেগে তখনই অ্যানিকে চড় মারতে যাচ্ছিল। কিন্তু অ্যানি তাকে ঠাস 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 করে 3 চড় মারে। এবার জোয়ানার এক গুন্ডা তো অ্যানিকে বেসবল ব্যাট দিয়ে মারতে আসে। কিন্তু অ্যানি তখনই সেই বেসবল ব্যাট ঘুরিয়ে তার হাত মুচকে দেয় এবং তার পিছনে এক লাথি মারে। অ্যানি বলে যে, "সত্যিই জোয়ানা, তুমি যে লোকদের এনেছো তারা কি ভয়ঙ্কর! ইস, আমি তো তাদের দেখে সত্যিই খুব ভয় পেয়ে গেলাম।" এবং জোয়ানা তো তখনই তার সবকটি গুন্ডাকে বলে যে এই মেয়েটাকে এক্ষুনি খতম করো। কিন্তু তখনই সেখানে থিও এবং পার্সি চলে আসে।
এবার থিওকে দেখে জোয়ানা এবং গুন্ডারা তো ভয় পেয়ে যায় যেটা কি সত্যিই থিও নাকি থিওর ভূত। কিন্তু থিওর মা বুঝতে পারে যে থিও বেঁচে আছে এবং লুনা তো থিওকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় যে তুমি আমাদের এত ভয় কেন দেখালে। এবং উইলিয়াম তো রীতিমতো তার লাঠি তুলে থিওকে মারতে যায় এবং তখনই আমরা দেখতে পাই যে পার্সি টিম অর্থাৎ পুলিশ বাহিনী সেখানে চলে আসে এবং তারা তো বন্দুক তুলে জোয়ানাদের সেখান থেকে গ্রেপ্তার করে নেয়। এবার জোয়ানা তো তখনই বলে ওঠে যে আমাকে আমাকে অ্যারেস্ট করবে, তোমরা কারা? এবং সে তখন জানতে পারে যে থিও আসলে ফাং পরিবারের সন্তান এবং জোয়ানা বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছিল। কিন্তু থিও তো ঠিকই তার চাল চেলে জোয়ানাকে জেলে পাঠিয়ে দেয়। এবার থিও তখনই অ্যানের সাথে তার বাবা মার আবারও পরিচয় করিয়ে দেয় এবং থিও বলে যে বাবা মা, অ্যানে কিন্তু খুবই ভালো মেয়ে, খুব শান্ত নরম স্বভাবের মেয়ে। এবং লুনা আর উইলিয়াম মনে মনে ভাবে যে হ্যাঁ হ্যাঁ, একটু আগেই যা মারপিটটা করলো ভীষণই ভালো মেয়ে, ঠিকই বলেছে। লিওর বাবা তো ভাবে যে একে তো ছেলেটাই আমার এরকম ছিল, তার মধ্যে এমন একটা গার্লফ্রেন্ড জুটিয়েছে কিনা ওর থেকেও এক কাঠি উপরে যায়। এবার থিও তো তখনই অ্যানিকে নিয়ে সেখান থেকে চলে আসে এবং থিও তখনই বলে যে অ্যানি, আমরা কিন্তু আমাদের হিসাব এখনো বরাবর করিনি। তুমি আমার ছবিগুলো কেন তুলেছিলে আর আমার বাবা মার কাছে ওগুলো কেন দিয়েছিলে, তার কারণটা কিন্তু তুমি এখনো আমাকে বলনি। এবং সে অ্যানির গলা টিপে বলে যে অ্যানি, তুমি মনে হয় জানো না যে লোকে আমাকে আসলে কি ভাবে, তোমার কি একটু ভয় নেই? এবং অ্যানি তখনই থিওর হাত ধরে বলে যে থিও, তুমি মনে হয় এখনো জানো না যে তোমার আসল মাস্টার কে। আমার বয়ফ্রেন্ডের মনে হয় পিচ খেতে খুব ভালো লাগে, তাই না? আসলে অ্যানি এটা থিওর হাতের ওই ব্রেসলেটটা দেখেই বলেছিল এবং এই বলে অ্যানি তো সেখান থেকে চলে যায়। এবং থিও তখনই মনে পড়ে যায় 6 বছর আগে কি হয়েছিল। 6 বছর আগে একটি ফাঁকা গলিতে কিছু গুন্ডারা তার উপর অ্যাটাক করেছিল এবং তাদের সাথে থিওর মারপিট হচ্ছিল, কিন্তু থিও অত কটা লোকের সাথে পেরে উঠছিল না এবং তখনই হুডি পরে একটি মেয়ে তাকে বাঁচায় এবং আমরা দেখতে পাই যে সেই মেয়েটা কিন্তু আসলে অ্যানি ছিল। কিন্তু অ্যানি সেখান থেকে চলে যাওয়ার সময় নিজে তেমন কোনো পরিচয় দিয়ে যায়নি, সে বলেছিল যে তার নাম হচ্ছে তাউজি এবং তখনই তার হাত থেকে এই ব্রেসলেটটা খুলে পড়ে গেছিল যেটা কিনা থিও এতদিন নিজের হাতে পড়ে রেখেছিল। কেউ আসলে খোঁজার চেষ্টা করছিল এতদিনেও যে ওই রাতের ওই মেয়েটা কে ছিল। এবার থিও তো তখনই ভাবে যে তাহলে কি ওই মেয়েটা অ্যানি ছিল। এবার পরবর্তী দৃশ্যে আমরা থিও এবং পার্সিকে দেখতে পাই। পার্সি বলে যে তুমি আমাকে অ্যানের ব্যাপারে খোঁজ লাগাতে বলেছিলে, সে অনুযায়ী আমি খোঁজ লাগিয়েছি, কিন্তু অ্যানের ব্যাপারে খুব একটা তথ্য জানা যাচ্ছে না। ওর ব্যাপারটা খুবই মিস্টেরিয়াস টাইপের। 15 বছর বয়স অবধি ও অন্য কোথাও থাকতো, তারপরও ওর বাবার সাথে অর্থাৎ ম্যালকমের সাথে থাকা শুরু করেছে। কিন্তু থিও, তুমি ভুলে যেও না যে ম্যালকমের সাথে প্যাং পরিবারের শত্রুতা কিন্তু বহু পুরনো। সে অনেকবারই তোমাকে এবং আমাদের পরিবারের লোকজনদের মারার চেষ্টা করেছে, সুতরাং তোমার উচিত ওই অ্যানি বলে মেয়েটার থেকে দূরে থাকা। এবং থিও তো তখনই বলে যে আঙ্কেল, আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে তোমাকে ভাবতে হবে না। এবং অপরদিকে আমরা অ্যানি এবং ম্যালকমকেও দেখতে পাই। এবার ম্যালকমও তো ততদিনে জেনে গেছিল যে অ্যানির আসলে থিওর সাথে কিছু একটা পরিচয় হয়েছে, কারণ ওই ফিউনারেলে যে ঘটনাটা ঘটেছিল সেটা তো অ্যানির বাবা জানতে পেরে গেছিল। এবং ম্যালকম বলে যে তুমি ওই ফাং পরিবারের ফিউনারেলে কেন গেছিলে, ওদের ছেলের সঙ্গে তোমার কি সম্পর্ক? এবং অ্যানি তো তখনই বলে ওঠে যে বাবা, ওই ফিউনারেলটা নকল ছিল আর থিওর মারা যাওয়াটাও নকল ছিল, কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে ও আমার বয়ফ্রেন্ড এবং আমি ওর গার্লফ্রেন্ড। এবার এই কথা শুনে ম্যালকম তো প্রচন্ড রেগে যায়। ম্যালকম বলে ওঠে যে তুমি বুঝতে পারছো না, ও ফ্র্যাঙ্ক পরিবারের ছেলে, ও তোমাকে নিয়ে কেবলমাত্র খেলা করছে। তুমি চেনো না ওদের পরিবারের লোকজনদের, এতদিন আমি তোমাকে এত প্রোটেক্ট করে রাখলাম আর শেষমেশ কিনা তুমি আমার শত্রুর ছেলের সাথে গিয়ে প্রেম করছো। এবার অ্যানি তো তখনই বলে ওঠে যে বাবা, আমি কার সাথে প্রেম করব কি করব না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে তুমি নাক গলিও না। এবং অ্যানি খাবার টেবিল ছেড়ে উঠে যায়। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই। থিও তো আবারও লুকিয়ে লুকিয়ে অ্যানির ঘরে এসেছিল এবং থিও বলে যে অ্যানি, তুমি কি 6 বছর আগে কিয়োটোর একটা গলিতে একটা ছেলের প্রাণ বাঁচিয়েছিলে? এবং অ্যানি বলে যে কিয়োটো, আমি তো কোনোদিন ওখানে যাইনি, আমি ছোটবেলা থেকেই এখানেই থাকি, তুমি মনে হয় কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছো।
এবং থিও বলে যে সত্যিই কি আমি কারোর সাথে তোমাকে গুলিয়ে ফেলছি। এবং এই বলে সে তো তার পিচ ব্রেসলেটটা অ্যানিকে দেখায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে অ্যানির ঘরের দরজা খুলে তার বাবা চলে আসে। এবং এইবার তো থিও আর পালানোর সুযোগ পায়নি। আর ম্যালকম তো তখনই বলে ওঠে যে এই ছেলেটার এত সাহস, এক্ষুনি একে কেটে কেটে আমার মাছের পুকুরে ফেলে দাও। এবং এই কথা শোনার সাথে সাথেই ম্যালকমের বডিগার্ডরা থিওর ওপর হামলা করে দেয়। কিন্তু থিও তো একাই প্রায় ৪-৫ জনের সাথে সেখানে লড়াই করে এবং তাদের মধ্যে কেউই থিওকে ধরতে পারে না। থিও বলে যে অ্যানি, আমার শ্বশুরমশাই মনে হয় আমাকে খুব একটা পছন্দ করে না, আমি তাহলে চলে যাই। এবার ম্যালকম তো চেঁচিয়ে ওঠে যে কি তুমি আমার বাড়িতে এইভাবে যখন তখন আসরে যাবে, এটা কখনো হতেই পারে না। এবং অ্যানি তখনই থিওকে গার্ড করে বলে যে বাবা, থিও আমার বয়ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি, তাই তুমি আমার ব্যাপারে কোনো কথা বলবে না। তুমি যদি ওকে মারতে চাও তাহলে সবার আগে তোমায় আমায় মারতে হবে। এবার এই কথা শুনে ম্যালকম তো পুরোই স্ট্যান্ড হয়ে গেছিল। ম্যালকম বিশ্বাস করতে পারে না যে তার মেয়ে অন্য একটা ছেলের জন্য তার সাথে এমনটা করছে। এবং ম্যালকম বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। এবার থিও তো তখনই অ্যানিকে বলে যে অ্যানি, তাহলে আমাদের ভালোবাসার সম্পর্কটা তো কনফার্ম হয়ে গেল, তাই না? এবং অ্যানি বলে যে তুমি এটা ভেবো না যে আমি তোমাকে পছন্দ করি বলে এমনটা করলাম। আসলে আমার গেম এখনো শেষ হয়নি, তাই জন্যই আমি এমনটা করেছি। এবং থিও তখনই বলে যে ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই গেমে আমি শেষ অবধি তোমার সাথে থাকবো। এবং এই বলে থিও তো আবারও বারান্দা টপকে সেখান থেকে চলে যায়। এবার অপর দিকে আমরা অ্যানির বাবা অর্থাৎ ম্যালকমকে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে ম্যালকম তার স্ত্রীর ফটো হাতে ধরে কান্নাকাটি করছিল। এবং ম্যালকম বলতে থাকে তার স্ত্রীর উদ্দেশ্যে যে আমরা ছোটবেলা থেকে আমাদের মেয়েকে সব কিছু দিয়ে মানুষ করলাম, এত আদর যত্নে বড় করলাম, আর সেই মেয়ে কিনা আজকে আমার চোখের সামনেই আমার শত্রুর ছেলের সাথে এইভাবে প্রেম করছে। সেই শয়তানটার জন্য আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমার সাথে বাজে ব্যবহার করছে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এবং ম্যালকম তো চেঁচাতে থাকে যে উইলিয়াম, তোমার ছেলেকে তুমি আমার জীবন থেকে সরিয়ে নিয়ে যাও, ভালো কথা বলছি, আমার জীবনটা নষ্ট করো না। এবং এই সব বলে ম্যালকম কান্নাকাটি করছিল। এবং ওপর থেকে অ্যানি দাঁড়িয়ে এই সব দৃশ্যই দেখছিল। এবার অ্যানি সেখান থেকে চলে যেতেই ম্যালকমের রূপ পুরোপুরি বদলে যায়। এবং ম্যালকম তখনই নিজের মনে বলে ওঠে যে এই পরিবারকে আমি ছাড়বো না, এই শয়তান থিওকে আমি ছাড়বো না। অ্যানের মা, তুমি চিন্তা করো না, আমি ঠিকই বদলা নেব। আমি জানি যে আমায় এখন কি করতে হবে। এবং এই বলে ম্যালকম তো তার উকিলকে ফোন করে এবং সে বলে যে ওই জোয়ানা মেয়েটাকে যে করে হোক জেল থেকে ছাড়া পাওয়াতে হবে। ওই মেয়েটাকেই আমরা আমাদের ছুরি হিসাবে ইউজ করব। যে করে হোক ওর মানসিক সমস্যা দেখিয়ে হোক বা যে কোনো আইনের খুঁটিনাটি দেখিয়ে ওকে জেল থেকে বার করো। মনে রাখবে যেন উইলিয়ামরা এই ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। এবং অ্যানের বাবা তো ঠিক করে যে এই জোয়ানের মাধ্যমেই সে থিওকে খতম করবে। এবার অপরদিকে আমরা জেলের দৃশ্য দেখতে পাই। এবং আমরা দেখতে পাই যে জোয়ানাকে তো জেল থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছিল এবং ম্যালকমের উকিল সেই কাজটা করেছিল। কিন্তু তার বদলে জোয়ানাকেও কিছু করতে হতো, কারণ এই জীবনে বিনামূল্যে কিছুই পাওয়া যায় না। অপরদিকে আমরা থিওকে দেখতে পাই। থিও তার মামা পার্সির সাথে কথা বলছিল এবং থিও বলে যে মামা, তুমি ভালো করে অ্যানের ব্যাপারে খোঁজ খবর নিয়েছিলে তো? এবং পার্সি তো তখনই বলে ওঠে যে তুমি আমার মামা না আমি তোমার মামা, আমি খুব ভালো করেই খোঁজ খবর নিয়েছিলাম, ওই ব্ল্যাক ক্যাট সোসাইটির ব্যাপারে আমরা সবকিছুই খোঁজ খবর রাখি। এবং তখনই সেখানে উইলিয়াম এবং লুনা আসে এবং তারাও এতদিনে জেনে গেছিল যে অ্যানি আসলে ম্যালকমেরই মেয়ে। এবার উইলিয়াম তো তখনই বলে ওঠে যে থিও, ওই মেয়েটা ব্ল্যাক ক্যাট সোসাইটির লিডার ম্যালকমের মেয়ে, ওর বাবা একটা গ্যাং লিডার। থিওর মাও বলতে থাকে যে হ্যাঁ, ওই লোকটার হাতে কতজনের রক্ত লেগে আছে তার ঠিক নেই, আর তুমি তার সাথে প্রেম করছো। এবার থিও তো তখনই বলে ওঠে যে মা বাবা, তোমরা চিন্তা করো না, অ্যানি আমার গার্লফ্রেন্ড নয়। এবার লুনা তো খুশি হয়ে বলে যে হ্যাঁ সত্যি। এবং থিও বলে যে না, এখনো হয়নি, কিন্তু খুব শীঘ্রই হবে। এবার এই কথা শুনে ম্যালকম তো রেগে গিয়ে বলে যে কি বলছোটা কি তুমি, ওর বাবা তোমাকে মারার জন্য লোক পাঠিয়েছিল আর তুমি কিনা ওর মেয়ের সাথে প্রেম করবে। এবং থিও তো বলে ওঠে যে ওর বাবা পাঠিয়েছিল, ও তো পাঠায়নি। এবার থিওর মা তো তাকে বোঝানোর চেষ্টা করে যে ওর বাবা যেমন অ্যানিও তেমন, অ্যানিও একটা বিষধর নাগিনের মতো, সুতরাং এইরকম মেয়ের সাথে সম্পর্ক করা একদমই ঠিক হবে না। এবার উইলিয়াম তো বলতে থাকে যে তুমি যদি এত জেদ করো, আমার কথা না শোনো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি কিন্তু জানবে যে আমি তোমাকে সমস্ত সম্পত্তি থেকে সরিয়ে দেব, আমার সম্পত্তির কানাকড়িও আমি তোমাকে দেব না। এবং তখনই থিওর কাছে একটা কল আসে।
থিওর কাছে কল আসে যে জোয়ানা কাছেরই একটি বাড়িতে গিয়ে ভাঙচুর করছে এবং সে থিওকে এই সব কিছুর জন্য দায়ী করছে। এবার থিও তো তখনই তার বাবাকে বলে যে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমার জন্য যখন সবকিছু হচ্ছে তখন আমি গিয়ে সেই সব সামলাবো। এবং থিও কাছের সেই বাড়িতে যায় এবং আমরা দেখতে পাই যে জোয়ানা সেখানে তার গুন্ডাদের নিয়ে গিয়ে সমস্ত বার ভাঙচুর করছিল। সে চেঁচামেচি করছিল যে এত বড় সাহস, আমাকে জেলে পাঠাবে। ওরা এখনো জানে না যে জোয়ানা কি জিনিস। এবার ততক্ষণে তো সেখানে থিও চলে আসে এবং থিও বলে ওঠে যে জোয়ানা, আবারও তুমি? আমি ভাবতে পারিনি যে তুমি ফাং পরিবারের নাকের নিচ দিয়ে জেল থেকে বেরোতে পারবে। কেউ নিশ্চয়ই তোমাকে সাহায্য করেছে, তাই না? তা কে তোমাকে সাহায্য করেছে বলো তো? জোয়ানা তো সত্যি কথাটা বলতে পারে না যে এই কাজে তাকে ম্যালকমই লাগিয়েছে এবং তখনই সে একজন ওয়েটারের গলায় ছুরি ধরে। জোয়ানা বলে যে থিও, তুমি যদি আমার দিকে আর এক পাও বাড়া তাহলে কিন্তু এই মেয়েটা আর জীবিত থাকবে না। তোমাদের ফাং পরিবারের জায়গায় এসে আমি কেমন ভাঙচুর করলাম দেখলে তো? আমার ক্ষমতা কত দূর সেটাও আশা করি তুমি ভালোভাবেই বুঝতে পেরে। তাছাড়া তোমার পরিবার তো মনে করে যাতে কোনো নিরীহর গায়ে কোনো আঙুল না ওঠে। আর সেখানে তোমাদের এই ওয়েটার ওয়েট্রেসদের কি অবস্থা দেখো তো। সবাই যদি জানতে পারে যে এখানে তোমার জন্য এমনটা হয়েছে তাহলে তোমাদের পরিবারের মান সম্মান কোথায় যাবে? এবং জোয়ানা তো তখনই বলে যে থিও, তোমার যদি সাহস থাকে তাহলে এসো আমরা একটা খেলা খেলি। এবং তারা একটা গেম খেলার সিদ্ধান্ত নেয় যেখানে কিনা ট্রুথ অ্যান্ড ডেয়ারের মতো একটা বটল স্পিন করা হবে এবং বটলের মুখটা যার দিকে থাকবে তারই একটা করে আঙুল কেটে দেওয়া হবে। এবার থিওর দলের লোকেরা তো বলে ওঠে যে এটা আবার কি গেম, এটা তো ভীষণই একটা ভয়ঙ্কর খেলা হয়ে যাচ্ছে। কিন্তু থিও তাদের চুপ করিয়ে বলে যে একদম চুপ কর। থিও বলে যে জোয়ানা, আমার কিন্তু একটা শর্ত রয়েছে। তোমার এই গুন্ডাদের আঙুল কাটাটা খুবই বোরিং ব্যাপার হয়ে যাবে। আমার তোমার হাতটা চাই, আর তার বদলে আমি নিজের হাত দিতেও রাজি রয়েছি। এবার জোয়ানা তো এক মুহূর্তের জন্য ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও তাকে সাহসিকতা দেখাতে হয়। কারণ এদিকে যদি সে কাজ না করতে পারতো তাহলে ম্যালকম হয়তো আবারও তাকে জেলে পাঠিয়ে দিত। এবার প্রথমবার জোয়ানা বটল স্পিন করে এবং বোতলের মুখ তো একদমই থিওর দিকে গিয়ে থামে। জোয়ানা বলে ওঠে যে থিও, এবার তোমার কি হবে? এবার থিও তো তখনই তার হাত টেবিলের ওপর রাখে এবং জোয়ানার একটি গুন্ডা ছুরি নিয়ে থিওর হাতে অ্যাটাক করতে যায়। কিন্তু থিও তখনই এক ঘুষি মেরে সেই গুন্ডাটাকে সরিয়ে দেয়। জোয়ানা তো বলে ওঠে যে থিও, তুমি তো গেমের কোনো রুলই মানছো না, তাহলে গেম খেলা হবে কি করে? এবং থিও তখনই বটলটা নিয়ে বলে যে জোয়ানা, তোমার চিটিং করার পদ্ধতিটা না 100 বছরেরও পুরনো। আমি দেখতেই পাচ্ছি তুমি বোতলের মধ্যে এমন কিছু একটা রেখেছো যাতে সেন্টার অফ গ্র্যাভিটিটা চেঞ্জ হয়ে যাবে, তাতে প্রতিবারই বোতলের মুখ আমার দিকেই আসবে। কিন্তু এরকম করলে তো ফেয়ার গেম হবে না, তাই না? এবং এই বলে থিও তো জোয়ানার বটলটা ভেঙে গুড়িয়ে দেয় এবং সে অন্য একটা ফাঁকা বোতল নিয়ে ঘোরায় এবং এবারে বোতলের মুখ সোজা জোয়ানার দিকেই ছিল। থিও তো পাগলের মতো হাসতে হাসতে বলে এই যে তাড়াতাড়ি আমাকে একটা ছুরি দাও, এবার তো জোয়ানার পালা। এবার জোয়ানা তো বলে ওঠে যে তুমি জানো না আমার বাবা কে? তুমি যদি আমার কিছু করো আমার বাবা কিন্তু তোমায় ছাড়বে না। থিও বলে যে তোমার বাবা তোমাকে জেল থেকেই বাঁচাতে পারলো না, তোমার বাবা আমার কি করবে? এবং তখনই জোয়ানা বলে ওঠে যে তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে কোনো শত্রুতা করতে চাই না। আসলে একজন আমাকে এই কাজটা করতে বলেছে, তাই জন্যই আমি এমনটা করতে বাধ্য হচ্ছি। এবার থিও তো তখনই বলে ওঠে যে তাহলে তুমি সত্যি করে বলো যে কে তোমাকে এমনটা করতে বলেছে, আর তা না হলে তোমাকে এক্ষুনি মরতে হবে। এবং এই বলে সে তো জোয়ানার দিকে ছুরি চালাতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে অ্যানি চলে আসে। অ্যানি বলে যে থিও, তুমি এই সমস্ত ছুটকো ছাটকা কাজ করে হাত ময়লা কেন করবে? তার জন্য তো আমি আছি, তাই না? তোমাকে এত ভায়োলেন্ট দেখতে আমার ভালো লাগে না। এবার থিও তো তখনই বলে ওঠে যে তুমি এখানে কখন থেকে আছো? এবং অ্যানি বলে যে প্রথম থেকে, তোমাদের ঝামেলা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই। এবার থিও তো তখনই অ্যানিকে কাঁধে করে নিয়ে তার গাড়িতে বসায় এবং তারা একটি ব্রিজের ধারে আসে। এবং থিও আবারও অ্যানিকে জিজ্ঞাসা করে যে অ্যানি, 6 বছর আগে তুমি কি আমাকে বাঁচিয়েছিলে? তুমি কি সেই তাওজি বলে মেয়েটা? তুমি আমাকে সত্যি কথাটা বলো। আমি জানি যে তুমি ওই মেয়েটা, আমি সেই মেয়েটার চোখ দেখেছিলাম। 6 বছর আগে তো তুমিই আমাকে বাঁচিয়েছিলে, তাহলে কি তুমি আমায় চিন? এবং এই বলে সে তো অ্যানিকে সোজা কিস করে। এবার অ্যানি তো তখনই তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে যে থিও, আমি তোমার সেই স্মৃতির তাওজি নই, আমি হচ্ছি অ্যানি, ব্ল্যাক ক্যাট সোসাইটির লিডারের মেয়ে। সুতরাং আমার সাথে এইসব করার চেষ্টা একদমই করো না।
কিন্তু থিও তো আবারও অ্যানিকে কিস করে বলে যে, "অ্যানি, আমি খুব ভালো করেই বুঝে গেছি যে তুমি সেই মেয়েটা। আমার কাছে আর কিচ্ছু ম্যাটার করে না। এই মেয়েটাকেই আমি ৬ বছর ধরে খুঁজছিলাম। আর এখন আমি সেই মেয়েটাকে খুঁজে পেয়ে গেছি।" তারপর থিও তো অ্যানিকে তার বাড়ির সামনে নামিয়ে দেয় এবং থিও বলে যে, "অ্যানি, তুমি কি আমার প্রেমে পড়ে গেছো?" এবং অ্যানি বলে যে, "প্রেম? তোমার? তুমি কোনোদিন দেখেছো যে কোনো শিকারী তার শিকারের প্রেমে পড়েছে?" এবং থিও তো তখনই বলে ওঠে যে, "অ্যানি, আজ থেকে কিন্তু তুমি আমারই গার্লফ্রেন্ড।" এবার থিও তো সেখান থেকে চলে যায়, কিন্তু অ্যানি ঘরে ঢুকতেই দেখে যে তার বাবা তার জন্য অপেক্ষা করছে। এবার তার বাবা তো থিওকে খুবই বাজে একটি কথায় গালাগাল দেয় এবং বলে যে ওই ছেলেটার সাথে মজা করে চলে এসেছো নিজের বাড়ির মুখ ডুবিয়ে। এবং অ্যানি বলে ওঠে যে, "বাবা, থিওর নামে তুমি এই ধরনের আজে বাজে কথা বলবে না। ও আমার বয়ফ্রেন্ড।" এবার এই কথা শুনে ম্যালকম তো খুবই রেগে যায় এবং বলে ওঠে যে, ও ও তোমার বয়ফ্রেন্ড? আর আমি কে তাহলে তোমার চোখে, যে নিজের বাবার সাথে তুমি এমন বিহেভ করছো? এবং অ্যানি বলে যে, "বাবা, তুমি কিন্তু আগুন নিয়ে খেলো না। আমি খুব ভালো করেই জানি যে তুমি জোয়ানাকে জেল থেকে ছাড়িয়েছো।" এবার অ্যানির লোকেরা তো তখনই জোয়ানাকে সেখানে নিয়ে আসে। এবার অ্যানি তো তখনই বলে ওঠে যে, আজ যদি কোনোভাবে জোয়ানা সফল হয়ে যেত এবং জোয়ানা যদি থিওর কিছু একটা করে দিত, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়তাম না। এবার ম্যালকম তো বোঝাতে চায় যে, "অ্যানি, তুমি বুঝতে পারছো না, এগুলো আমি তোমার ভালোর জন্যই করছি। ওই ছেলেটা নিশ্চয়ই তোমার ওপর কিছু কালো জাদু করেছে। নাহলে তোমার মতো একটা ভালো মেয়ে, শান্ত মেয়ে, সে নিজের বাবার সাথে এমন করে কথা বলে, আমি এটা বিশ্বাসই করতে পারি না। আর আমি এখন এটা বুঝতে পেরেছি যে আমি যতবারই থিওকে মারার চেষ্টা করেছি, তুমিই ওকে বাঁচিয়েছিলে।" এবার অ্যানি তো তখনই বলে ওঠে যে, "হ্যাঁ, আমি ওকে বাঁচিয়েছিলাম। আর আমি ওই ফটোগুলো ওর বাবা-মার কাছে পাঠিয়েছিলাম, যাতে ওর বাবা-মা ওকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেয়, যাতে অন্তত তোমার এই পাঞ্জা থেকে সেফ থাকে।" মানে আমরা বুঝতে পারি যে থিওর সাথে এর আগে যে ঝামেলাগুলো হয়েছিল, অর্থাৎ যার জন্য কিনা থিওর বাবা-মা তাকে দূরের ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছিল, সেই ঝামেলাগুলো আসলে ম্যালকমই করিয়েছিল। কারণ সে থিওকে অনেকদিন ধরেই মারতে চায়। কিন্তু অ্যানি সেই ফটোগুলো থিওর বাড়ির কাছে এই জন্যই পাঠিয়েছিল, যাতে থিওর মা-বাবা থিওকে সরিয়ে দেয়, যাতে কিনা থিও সেফ থাকতে পারে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে অ্যানি তো তার কলেজে আসছিল, কিন্তু তখনই থিও সেখানে চলে আসে। থিও অ্যানির কাঁধে হাত দিয়ে বলে যে, "অ্যানি, তোমার বয়ফ্রেন্ডকে দেখে তুমি তো একটু উচ্ছ্বাস প্রকাশ করতে পারো।" এবং অ্যানি তো তখনই বলে ওঠে যে, "থিও, তোমার কাছে মনে হয় অনেক ফাঁকা সময় রয়েছে নষ্ট করার, তাই জন্য তুমি আমার স্কুল অব্দি চলে এসেছো, তাই না?" এবার থিও তো তখনই বলে ওঠে যে, "না, আজকে একটা জায়গায় একটা পিচ পেন্ডেন্ট অকশন হবে, তাই সেটা কেনার জন্যই আমি তোমাকে নিয়ে যেতে চাই।" এবার থিও তো অ্যানিকে সেই অকশন হাউসে নিয়ে যায় এবং সে ৫ মিলিয়ন টাকা দিয়ে অ্যানির জন্য সেই পিচ পেন্ডেন্টটা কেনে। এবার তারা তো আবারও সেই আগের দিনের ব্রিজ মতো জায়গাটায় দাঁড়িয়েছিল এবং থিও তো তখনই বলে ওঠে যে, "অ্যানি, তুমি কিন্তু এখনো স্বীকার করলে না যে তুমি আসলে আমাকে অনেক দিন ধরেই ভালোবাসো, তাই না? আসলে তুমি আমার শিকারী না, আমি তোমার শিকার আর আমি তোমার শিকারী।" এবং অ্যানি তো তখনই বলে ওঠে যে, "থিও, একটা কথা ভুলে যাবে না, তুমি হচ্ছ ফাং পরিবারের ছেলে আর আমি ব্ল্যাক ক্যাট সোসাইটির মেয়ে। সুতরাং কোনোদিন কি আমাদের মধ্যে কোনো কিছু হতে পারে?" এবং থিও তো তখনই বলে যে, "অ্যানি, আমি এটা খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি আসলে স্বীকার করতে চাইছো না যে তুমি আমাকে পছন্দ করো। কারণ তুমি ভয় পাচ্ছ যে তুমি যদি এই কথাটা তাহলে তোমার বাবা আমায় ছাড়বে না। কি তাই তো? আমি এটাও জানি যে জোয়ানাকে তোমার বাবাই মুক্তি দিয়েছে আমাকে হত্যা করার জন্য। আর তুমিও ওখানে আমাকে বাঁচাতেই এসেছিলে। আমি জানি যে তুমি আমাকে বাঁচাতে চাও বলেই আমাকে ভালোবাসতে চাইছো না, আমার থেকে দূরে থাকতে চাইছো।" এবার অ্যানি তো বলে ওঠে যে, "কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো নাকি?" এবং থিও বলে যে, "হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যেই মুহূর্তে তোমাকে আমি ওই দিন কলেজে দেখেছিলাম সেই দিন থেকেই। আমি তখনই বুঝে গেছিলাম যে তুমি আমার ৬ বছর আগেরই তাওজি। তাই জন্যই আমি তোমাকে ছাড়া আর থাকতেই পারছি না। তোমার বাবা এতদিনে অনেকবারই আমার উপর আক্রমণ করেছে। কিন্তু তুমি তো বুঝেছো যে এত সহজে আমি খতম হব না। সুতরাং আমি ভয় পাই না। তোমার সাথে দেখা করার জন্য আমার ওপর যদি আরো ১০০ বারও আক্রমণ করা হয়, আমার তাতেও কোনো ক্ষতি নেই।" এবার অ্যানি তো তখনই বলে ওঠে যে, "তুমি কি আমায় প্রপোজ করছো?" এবং থিও তখনই সেই পিচ নেকলেসটা অ্যানিকে পরিয়ে দেয় এবং অ্যানি থিওকে কিস করে। থিও বলে যে, "আজকের পর থেকে আমার পরিবারের কাছে অন্তত একটা বিষয় আমি স্পষ্ট করে দেব, যে তুমি আমার, আমার গার্লফ্রেন্ড।" এবং অ্যানি বলে যে, "সত্যি
সত্যিই থিও, তুমি একটা পাগল। কিন্তু একটা কথা মনে রাখবে যে ব্ল্যাক ক্যাট সোসাইটি কিন্তু তোমাকে ছাড়বে না। এই মিষ্টি, মিষ্টি কথাই কিন্তু ওরা ভুলবে না। এবং থিও বলে যে, "যে রাগে তোমার বাবার আমাদের পরিবারের ওপর থাকুক না কেন, আমি কিন্তু ভয় পাচ্ছি না। কালকে দেখা হবে।" এবং অ্যানি বলে যে, "ঠিক আছে আমার পাগল, কালকে দেখা হবে।" এবং এই বলে অ্যানি তো সেখান থেকে চলে যায়। এবার থিও তো তার বাড়িতে ফিরে আসে এবং তার বাবা-মা থিওর ওপর প্রচন্ডই রেগেছিল যে থিও এটা কি করছে। উইলিয়াম বলে যে, "তুমি এটা কি করছো? তুমি কি বুঝতে পারছো না যে আমার পরিবারের একমাত্র বংশধর তুমি? আর তুমি নিজের প্রাণের বাজি রেখে মেয়েদের সাথে প্রেম করে বেড়াচ্ছ?" এবং থিও তখনই বলে যে, "বাবা, মা, আমি এখানে তোমাদের লেকচার শুনতে আসিনি। আমি এখানে তোমাদের একটা কথা জানাতে এসেছি যে অ্যানি আমার গার্লফ্রেন্ড। আর ভবিষ্যতে কেউ অ্যানিকে কোনো রকমের অপমান করতে পারবে না। আর সেটা তোমরাও কখনো করবে না।" এবার উইলিয়াম তো তার ছেলের ওপর প্রচন্ড চেঁচাতে থাকে যে, "কি? যেই পরিবার তোমাকে মানুষ করলো, বড় করলো, একটা শয়তানের মেয়ের জন্য তুমি সেই পরিবারের বিরুদ্ধে এইভাবে কথা বলছো? তোমার কাছে কি অ্যানি এতটাই গুরুত্বপূর্ণ?" এবার লুনাও তো তখনও বলে ওঠে যে, "থিও, পৃথিবীতে তো এত মেয়ে রয়েছে, তুমি অন্য কাউকে খুঁজে নাও না।" এবং থিও বলে যে, "মা, এত মেয়ে রয়েছে তা তো ঠিকই, কিন্তু কেউ তো অ্যানির মতো না। আমি শুধুমাত্র অ্যানিকেই ভালোবাসি। আর তোমরা যদি কোনোভাবে জোর করে আমাকে অ্যানির থেকে আলাদা করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি যেটা করব সেটার জন্য আমাকে দায়ী করো না। তোমরা জানোই যে একবার যদি আমি কোনো একটা জিনিস ঠিক করে নিই, তাহলে ভগবান এসেও আমাকে থামাতে পারে না।" এবং এই বলে থিও তো সেখান থেকে ভীষণই অ্যাটিটিউড দেখিয়ে চলে যায়। এবার অপরদিকে আমরা অ্যানিকেও দেখতে পাই যে তার বাবার সাথে কথা বলতে যায়। ম্যালকম বলে যে, "অ্যানি, এত বছরে তুমি আমার বিরুদ্ধে কিচ্ছু কাজ করনি, এত ভালো মেয়ে হয়ে থেকেছো, তাহলে এখন তুমি এমনটা কেন করছো?" এবং অ্যানি তখনই বলে যে, "বাবা, আমার মা মারা যাওয়ার সময় বলেছিল যে ভালো মেয়ে হয়ে থাকতে, শান্ত হয়ে থাকতে, যাতে আমি এই পরিবেশে সার্ভাইভ করতে পারি। তাই জন্যই তোমার সাথে আমি এই 10 বছর ভালো মেয়ে হয়ে থাকার নাটক করেছি, কিন্তু সেই নাটক আমি আর করতে পারছি না।" এবার ম্যালকম তো বলে ওঠে যে, "তুমি থিওর সাথে থেকে থেকে বিগড়ে গেছো।" এবং অ্যানি বলে যে, "না বাবা, আমি আসলেই ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম। আর থিও আমার জীবনে আসাতে সত্যিই একটা রোদের ঝলক এসেছে। এর আগে আমি কখনো কারোর সাথে এরকম ফিলই করিনি। তুমি একটুখানি বোঝার চেষ্টা করো। সারা জীবন তো আমি তোমার কথা মেনেই চলেছি। তুমি এতবার থিওকে আক্রমণ করারও চেষ্টা করেছো, কিন্তু তুমি যদি আর একবার ওকে কিছু করার চেষ্টা করো, তাহলে কিন্তু আমাকে আর তুমি কোনোদিন ফিরে পাবে না।" এবার এই বলে অ্যানি তো তার ঘরে চলে আসে এবং তখনই থিও তাকে কল করে। থিও বলে যে, "অ্যানি, আমার বাবা তো এত রেগে গেছিল, মনে হচ্ছিল হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর আমার মা তো কাঁদতে কাঁদতে মাথা খারাপ করে ফেলেছে। সত্যি এই পারিবারিক নিয়মগুলো আমাদের মনে হয় ভীষণ জ্বালাবে। কিন্তু এই সব সমস্যা তো সবে শুরু হয়েছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার হয়ে সব সময় স্ট্যান্ড নেব। কালকে দেখা করবে তো?" এবং অ্যানি বলে যে, "ঠিক আছে, কালকে দেখা হচ্ছে।" এবং তখনই সেখানে অ্যানির বাবা। এবার অ্যানির বাবা তো তখনই বলে ওঠে যে, "অ্যানি, তোমার মা থাকলে কিন্তু খুবই কষ্ট পেত।" এবং অ্যানি চেঁচিয়ে ওঠে যে, "বাবা, মায়ের কথা তুমি মুখেও এনো না। যে মানুষটা কিনা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, সেই মানুষটাকে তুমি প্রোটেক্ট করতে পারোনি। তোমার এই সমস্ত নোংরামির জন্যই তো সেই মানুষটা মারা গেছে। তোমাকে বাঁচাতে গিয়েই আমার মায়ের বুকে গুলি লেগেছিল। আমার তোমাকে সত্যিই এই কারণে ভালো লাগে না। তুমি কেন মাকে এই সমস্ত লড়াই ঝগড়ার মধ্যে নিয়ে যেতে বলো? তার জন্যই তো মাকে প্রাণটা দিতে হলো।" এবং ম্যালকম তো তখনই বলে ওঠে যে, "অ্যানি, তুমি এখন বড় হয়েছো, তাই জন্য আমি তোমাকে সত্যিটা বলতে চাই। আমি ফাং পরিবারকে এতটা ঘৃণা করি কারণ তোমার মায়ের বুকে যে গুলিটা লেগেছিল সেটা ওই পরিবারের তরফ থেকেই ছিল। আমি তাই জন্যই থিওকে এতদিন ধরে হত্যা করতে চেয়েছিলাম। আমি বদলা নিতে চেয়েছিলাম।" এবং এই কথা শুনে অ্যানি তো রীতিমতো কেঁপে যায়। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। থিও তো কথা মতো অ্যানিদের বাড়ির সামনে চলে এসেছিল অ্যানিকে পিক আপ করার জন্য, কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়েও সে অনেকক্ষণ অ্যানির দেখা পায় না। সে অ্যানিকে বারবার কল করে, কিন্তু অ্যানির ফোন তো সুইচ অফ ছিল। এবং অ্যানির বাড়ির দারোয়ান তখনই বলে যে অ্যানি বাড়িতে নেই, অ্যানি এই দেশ ছেড়ে চলে গেছে। এবার এই কথা শুনে থিও তো প্রচন্ড অবাক হয়ে যায় যে এটা কি করে সম্ভব। কালকেই আমাদের কথা হলো আর আজকেই ও বলে কিনা দেশ ছেড়ে চলে গেছে। এবার থিও তো বারবার অ্যানির ফোনে কল করতে থাকে, কিন্তু তার ফোন সুইচ অফ ছিল। এবার থিও তো তার দরজাতেও ধাক্কা দিতে থাকে যে, "অ্যানি, আমি জানি তুমি কোথাও যাওনি।" কিন্তু ভেতর থেকেও কারোর সাড়া আসে না। থিও বুঝতে পারে না যে হঠাৎ করে এমন কি হলো। কাল অব্দি সবকিছু ঠিকঠাক ছিল আর আজকে অ্যানি এখানে নেই। এবার থিও তো বাড়ি চলে আসে এবং সে বারবার অ্যানিকে কল করছিল,
কিন্তু অ্যানির ফোন তো অ্যাভেলেবেল ছিল না। এবং তখনই থিও তার মামাকে কল করে বলে যে পার্সি, তুমি দয়া করে তোমার সমস্ত ক্ষমতা লাগিয়ে দাও। আমি জানতে চাই যে অ্যানি কোথায় আছে, ও কোন দেশে গেছে নাকি ও এই দেশেই আছে, এই সব কিছু আমি জানতে চাই। এবার পার্সি তো তখনই বলে যে থিও তুমি শান্ত হও, সকাল থেকে আমি ওদেরই খোঁজ লাগাচ্ছি, কিন্তু ওরা কোথায় গেছে আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে ওরা পৃথিবীর বুক থেকেই গায়েব হয়ে গেছে। এবার অপরদিকে উইলিয়াম আর লুনাও তো প্রচন্ড চিন্তিত ছিল, কারণ অ্যানের চিন্তায় থিওর তো মাথা খারাপ হয়ে গেছিল। এবং উইলিয়াম তো রেগে রেগে বলে যে থিওকে আমি এখান থেকে কোনো মতেই যেতে দেব না। ওর সমস্ত ক্রেডিট কার্ড ও শেয়ার সব কিছু লক করে দাও, ফ্রিজ করে দাও। ওর যত স্পোর্টস কার আছে সেগুলো সব ফিরিয়ে নাও। ও আমার ছেলের মতো ব্যবহারই করছে না, তাই ও আমার ছেলে হওয়ার যোগ্যতাও রাখে না। এবং অপরদিকে আমরা দেখতে পাই থিওকে, যে কিনা অ্যানির ফটো নিয়ে ড্রিঙ্ক করে করে মাথা খারাপ করে ফেলেছিল। তখনই তো তাকে একজন বেয়ারা এসে জানায় যে থিওর সমস্ত অ্যাসেট ফ্রিজ করে দেওয়া হয়েছে। থিও তো বলে ওঠে যে এইসব নিয়েই বা আমি কি করতাম, যেখানে অ্যানি আমার সাথে নেই সেখানে এইসব জিনিস আমার কোনো কাজেরই না। এবার থিও রাতের বেলা খাবার অর্ডার করেছিল, এবং আমরা দেখতে পাই যে সেই খাবার ডেলিভারি দিতে আসে জোয়ানা। এবার থিও তো জোয়ানাকে দেখে একটু চমকেই যায় এবং সে জিজ্ঞাসা করে যে তোমার এই অবস্থা হলো কি করে। এবং জোয়ানা তখন বলে যে আসলে অ্যানের বাবা আমাকে একটা কাজে লাগিয়েছিল, কিন্তু সেই কাজ তো আমি করতে পারিনি। ওর বাবা আমাকে কিছু টাকা দিয়ে বলে যে নিজের মতো জীবনযাপন করতে, তাই আবারও নতুন করে আমি এই জীবন শুরু করেছি। যাই হোক, আমি শুনছিলাম অ্যানি নাকি তোমার সেই ফটোগুলো তুলেছিল তোমাকে বাঁচানোর জন্যই। এবার এই কথা বলেই জোয়ানের অন্য একটা ডেলিভারির কল চলে আসে, এবং জোয়ানা তো সেখান থেকে চলে যায়। এবং কেউ এতদিনে বুঝতে পারে যে অ্যানি তার সেই ফটো কেন নিয়েছিল। কিন্তু তাহলে কি অ্যানি এবং তার সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে? এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই, এবং সেখানে আমরা দেখতে পাই যে ম্যালকম উইলিয়ামের সাথে দেখা করতে এসেছিল, এবং ম্যালকম উইলিয়ামের কাছ থেকে ক্ষমা চায়। ম্যালকম বলে যে 15 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ আমার স্ত্রীর মৃত্যুর ঘটনা, আমি এতদিন ভেবে এসেছিলাম যে সেটা হয়তো ফাং পরিবারই করেছে, কিন্তু আমি এখন জানতে পেরেছি সেটার পিছনে ফাং পরিবারের কোনো হাত ছিল না। কিছু অন্য শয়তানরা আমাদের মধ্যে এই বিরোধ লাগানোর জন্যই এমনটা করেছিল। তাই জন্যই এতদিন আমি তোমাদের ওপর খাপ্পা হয়েছিলাম, তাই জন্যই তোমাদের পরিবারের ক্ষতি চেয়েছিলাম। এবং আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে অ্যানি এই ঘটনাটার প্রমাণ জোগাড় করে, এবং সে তার বাবার কাছে প্রমাণ করে দেয় যে ফাং পরিবার আসলেই কিছু করেনি। এবং অ্যানি তার বাবাকে বলেছিল যে বাবা, এখন তোমার কাছে দুটো পন্থা আছে। এক, তো তুমি ঘৃণার দ্বারা অন্ধ হয়ে যেমন শত্রুতা করছো তেমন করতে পারো। আর দুই, তোমার ইগোকে সরিয়ে রেখে তুমি ওদের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারো, যাতে তোমার মেয়ের ভালোবাসাটাও অন্তত বেঁচে থাকতে পারে। যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো বাবা, তাহলে আমার জন্য এইটুকু অন্তত করো। সব সত্যিটা জানার পরও এইভাবে আর শয়তানি করো না। এবং সব সত্যিটা জানার পর ম্যালকম ফ্যাং পরিবারের কাছে তাই জন্যই ক্ষমা চাইতে এসেছিল। এবার থিও তো তখনই সেখানে এসে বলে যে আঙ্কেল, আমাকে একবার অন্তত বলুন অ্যানি কোথায় আছে। এবং ম্যালকম তো এইবার আর থিওর সাথে খারাপ কোনো ব্যবহার করে না, এবং থিও অ্যানি আর তার সেই জায়গাটায় গিয়ে পৌঁছায় যেখানে কিনা তারা দেখা করত। এবং থিও দেখে যে সেখানে অ্যানি দাঁড়িয়ে আছে, অ্যানি তার জন্য অপেক্ষা করছে। এবার থিও তো তখনই বলে ওঠে যে অ্যানি তুমি। এবং অ্যানি বলে যে কেন থিও, তুমি কি আমাকে কয়েকদিন দেখোনি বলে আমাকে চিনতেই পারছো না? এবং থিও তখনই অ্যানিকে কিস করে। থিও বলে যে তুমি কোনোদিন আর আমার চোখের সামনে থেকে দূরে যাবে না। আমাকে কথা দাও যে যাই হয়ে যাক না কেন তুমি সবসময় আমার সাথে থাকবে। এই জীবনে তুমি শুধুমাত্র আমার, তুমি আমার ছোট্ট ডেভিল। এবং অ্যানি তো তখনই বলে ওঠে যে তাই তো, তাহলে আমাদের এই গেমটা চলতেই থাকবে, তাই না? এবং এখানেই আমাদের ডেঞ্জারাস কাপলের কিউট কুল ড্রামা শেষ হয়। তো তোমাদের এই ড্রামাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কি ভালোবাসার জন্য কখনো পরিবারের বিরুদ্ধে যেতে রাজি আছো? সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এইরকম ড্রামা আরো দেখতে চাও কিনা সেটাও অবশ্যই জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে টুক করে নোটিফিকেশন বাটনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।